বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রে পাঠদান করব এবং তোমাদের আমি ইতিহাস প্রথম পত্র অনেকগুলো বিষয়, অনেকগুলো ক্লাস আমি তোমাদের মাঝে এই পর্যন্ত নিয়ে এসেছি। তো আজকে নতুন করে পরিচয় দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না, কারণ তোমরা আমাকে অনেকেই চিনে ফেলেছো। তারপর আমি বলেছি যে আমি তোমাদের ইতিহাস প্রথম পত্রের ক্লাস নিচ্ছি এবং তোমাদের ক্লাসগুলো তোমাদের করতে হবে এবং ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। আজকে আমি তোমাদের ইতিহাস প্রথম পত্র প্রথম অধ্যায় শুরু করতে যাচ্ছি এবং এর আগেও কিন্তু আমি তোমাদের কয়েকটা ক্লাস, কতগুলো ক্লাস আমি নিয়ে ফেলেছি এবং এর মাঝে যে ক্লাসগুলো আমি তোমাদের নিয়েছি এবং যে যে টপিকস গুলো নিয়ে আমি আলোচনা করেছি, এর মধ্যে তিনটা টপিকস নিয়ে আমি আলোচনা করেছি, তিনটা অধ্যায় নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি নতুন আরেকটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এর আগেও অবশ্যই তোমাদের মনে আছে যে আমি তোমাদের কি ক্লাস করাচ্ছি এবং কি বিষয় নিয়ে আলোচনা করছি এবং কোন পর্যন্ত শেষ হয়েছে, সবারই মনে থাকার কথা। এবং সবাই, ছাত্রীরা সবাই তোমরা এখন খাতা কলম বই নিয়ে বসে যাবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যেহেতু আমরা ক্লাসে চলে এসেছি, ক্লাসে অবশ্যই আমাদের তিনটা জিনিস অবশ্যই আমাদের থাকতে হবে। যাই হোক, দেখো আমাদের তিনটা অধ্যায় শেষ হয়ে গেছে। আজকে আমি তোমাদের নতুন আরেকটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কোন অধ্যায়টা আমি শুরু করতে যাচ্ছি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের যে চতুর্থ অধ্যায় কিন্তু আলোচনা করতে যাচ্ছি এবং চতুর্থ অধ্যায় আমি তোমাদের আর একটা ক্লাস নিয়েছি। তো আজকে আমার দ্বিতীয় ক্লাস চলছে চতুর্থ অধ্যায়। তো এর আগেও একটা প্রথম ক্লাসে তোমাদের কিছু ধারণা আমি তোমাদের দিয়ে দিয়েছি, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় শেষ করে দিয়েছি এবং চতুর্থ অধ্যায় একটা ক্লাস আমি তোমাদের নিয়েছি। আজকে আমি দ্বিতীয় ক্লাসে এসেছি চতুর্থ অধ্যায় নিয়ে। তো চতুর্থ অধ্যায় দ্বিতীয় অধ্যায় কোন বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করছি, দেখো। তোমাদের প্রথম যে বিষয়টা আমি আলোচনা করেছিলাম, তোমাদের অবশ্যই মনে থাকার কথা। আজকে অবশ্যই তোমাদের কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা তোমাদের অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা ক্লাসে এখন চলে যাই। দেখো, চতুর্থ অধ্যায় যে বিষয়গুলো আজকে তোমাদের আমি পাঠদান করব, সেই শিরোনামগুলো তোমরা দেখে নাও। দেখো, 52 ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষী। তারপর দেখো, ভাষা আন্দোলনে পূর্ব বাংলা গণপরিষদ, ধীরেন্দ্রনাথ দত্ত, এ সম্পর্কেও আমরা দেখব 52 ভাষা আন্দোলনে। তারপর দেখো, 48-এর রাজপথ ও গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা। ঠিক আছে, তাহলে আমরা এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তিনটা বিষয়ের মধ্যে দেখো, এই তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা বিষয় অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে এবং এই ধারণা নিয়েই আমাদের কি করতে হবে, এগিয়ে যেতে হবে। আচ্ছা, দেখো, প্রথম যে বিষয়টা, ভাষা 52 ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষী। দেখো, ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষী 1947 সালে এই ভারত ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলা হিসেবে পরিচিত বাংলা ভাষা 4,40,00,000 মানুষ, 6,90,00,000 জনসংখ্যা বৈশিষ্ট্য নবগঠিত পাকিস্তানের নাগরিকে পরিণত হয়। কিন্তু এই পাকিস্তানের সরকার, প্রশাসন ও সামরিক বাহিনীর পশ্চিম পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠতা ছিল। তাহলে কি আমরা দেখতে পেলাম,
পশ্চিম পাকিস্তানের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ছিল। তারপর দেখো 1947 সাল 17 মে তারিখে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদের উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। রাষ্ট্রভাষা করার কি দিয়েছে? প্রস্তাব দিয়েছে। তারপর দেখো তাদের এই প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলা ভাষা বিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। 1947 সাল কামরুদ্দিন ও আহমেদের নেতৃত্বে গঠিত গণ গণ আজাধারী লীগ মাতৃভাষা শিক্ষাদান এই দাবি জানান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে 2 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান কি করেছে? গড়ে উঠেছে। এবং 6 এবং 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংখ্যাগরিষ্ঠ ও যুবকর্মীর সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতকে বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। 15 সেপ্টেম্বর এর সংগঠন ও পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি প্রস্তাব প্রকাশ করেন। তখন কি এটা রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে কি করেছে? একটি প্রস্তাব প্রকাশ করেছেন। তখন এই সময় তমুদ্দিন মজলিস ভাষা সংগ্রাম পরিষদ কি করেছে? ওই সময় গঠন করলেন। তখন 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের সুপারিশ সহ প্রচারের মাধ্যমে ও বিদ্যালয়ে কেবলমাত্র উর্দু ব্যবহার প্রস্তাব করা হয়। তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবের বিরোধিতা ও প্রতিবাদ জানানো হয়। এই সমাবেশে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত প্রবল দাবি উত্থাপন করা হয়। কিন্তু পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশন বাংলাকে তাদেরকে অনুমোদিত বিষয় তালিকা থেকে বাদ দেওয়ার সাথে সাথে মুদ্রা ও ডাক টিকিট থেকে বাংলা অক্ষরে বিলুপ্তি করে। তখন দেখো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান মালিক উদ্যোগে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বানানোর জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তখন এই পূর্ব পাকিস্তানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং 1947 সাল 6 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তখন এই ছাত্রদের একটি বিশাল সমাবেশ বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের আনুষ্ঠানিকতা দাবি উত্থাপন করেন। এই দাবি আদায়ের লক্ষ্যে ছাত্ররা ঢাকায় মিছিল ও সমাবেশে আয়োজন করেছে। তখন কি করেছে? তখন ছাত্ররা এখানে অনেক মিছিলের কি করেছে? সমাবেশে আয়োজন করেছে। যে ভাষা সংক্রান্ত এই দাবিকে সামনে রেখে তখন সর্বপ্রথম এই আন্দোলনে সংখ্যাগরিষ্ঠতা তাদেরকে তমুদ্দিন মজলিস, তাহলে এটা তমুদ্দিন মজলিস তখন এই আন্দোলনে সংগঠিত করেন। তখন এই নেতৃত্বে ছিলেন অধ্যাপক আবুল কাসেম। ক্রমান্বয়ে অনেক অসাংবাদিক ও প্রগতিশীল সংগঠন এই আন্দোলনে যোগ দেন এবং এক সময় এই গণ আন্দোলনে রূপ নেন। তখন নেতৃস্থানীয় বাঙালি পণ্ডিতগণকে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিক্ষোভে মত দেন। এই পাকিস্তানের কোনো অংশকে উর্দু স্থানীয় ভাষা ছিল না বলে উল্লেখ করেছেন ভাষাবিদ মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষাবিদ তখন মোহাম্মদ শহীদুল্লাহ তখন সেটা উল্লেখ করে যে উর্দু স্থানীয় কোনো ভাষা ছিল না। তিনি বলেন, আমাদের যদি এটি দ্বিতীয় রাষ্ট্রভাষা নির্ধারণ করা প্রয়োজন হয় তবে আমরা উর্দু কথা বিবেচনা করতে পারি।
এখন দেখো 1947 সালের ডিসেম্বরের শেষের দিকে তখন এই বাংলাকে রাষ্ট্রভাষা করার সমর্থনে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। তুমুদ্দিন মজলিসের অধ্যাপক নুরুল হক ভূঁইয়া এই কমিটির আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে সংসদ সদস্য শামসুল হক আহ্বায়ক হয়ে নতুন একটি কমিটি গঠন করে এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে কার্যক্রম করে জোরদার করেন। তখন তারা একটা নতুন করে একটা কমিটি গঠন করে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তারা কি করেছে, আরো জোরদার করে করে তুলেছেন। তাহলে দেখো এখানে 52 ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেকে কিন্তু ভূমিকা রেখেছে, তাই না? এই ভাষা 52 ভাষা আন্দোলন অবশ্যই আমাদের আহ আমাদের দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, কিভাবে আমরা বাংলা পেয়েছি, কিভাবে ভাষার জন্য আমরা আমাদের প্রাণ দিতে পেয়েছি, কিভাবে ভাষার জন্য কাজ করে যেতে হয়েছে। তাহলে এই জিনিসগুলো কি করতে হবে, আমাদের অবশ্যই জানতে হবে। তারপর দেখো, তারপরে পরবর্তীতে পয়েন্টে আমি যাচ্ছি। দেখো দেখো ভাষা আন্দোলনে পূর্ব বাংলা গণপরিষদ ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত কি ভূমিকা রেখেছিল। দেখো 1948 সালের 23 ফেব্রুয়ারি তারিখে পাকিস্তানের গণপরিষদ ইংরেজি ও উর্দুর পাশাপাশি সদস্যদেরকে বাংলার বক্তব্য প্রদান এবং সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংসদীয় প্রস্তাব উত্থাপন করেন। এই গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত ইংরেজিতে প্রবদ্ধ বক্তা বাংলাকে অধিকাংশ জনগোষ্ঠীর ভাষা হিসেবে উল্লেখিত করেন। এই ধীরেন্দ্রনাথ বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি তোলেন। এছাড়া সরকারি কাগজের ও বাংলা ভাষা ব্যবহার না করার সিদ্ধান্ত প্রতিবাদ জানান তিনি। দেখো সংসদের সদস্য প্রেমহরি ভ্রমর, ভূপেন্দ্র কুমার দত্ত এবং শ্রীচন্দ্র চট্টোপাধ্যায় তার এই প্রস্তাবে স্বাগত জানান। তার এই পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং তাদেরকে সমর্থনের মাধ্যমে মূলত পূর্ব পাকিস্তানের স্বাভাবিক মতামত প্রতিফলিত হয়েছিল। তমিজুদ্দিন উদ্দিন খানের নেতৃত্বে পরিষদের সকল মুসলমান সদস্য সবাই মুসলিম লীগ একযোগে এই প্রস্তাবে বিরোধিতা করেন। খাজা নাজিম উদ্দিন এই প্রস্তাবে আহ বিরোধিতা করে আহ, বক্তা বক্তব্য দেন। তিনি বলেন পূর্ব বাংলা অধিকাংশ মানুষ চায় রাষ্ট্রভাষা উর্দু হোক। এই প্রস্তাবে পাকিস্তানের মানুষের চায় রাষ্ট্রভাষা উর্দু হোক। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই প্রস্তাবে পাকিস্তানের বিভেদ সৃষ্টি অপচেষ্টা বলে উল্লেখিত করেন। উর্দুকে লক্ষ কোটি মুসলমানের ভাষা উল্লেখ করে তিনি বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা কেবলমাত্র উর্দু হতে পারে। অনেকে বিতর্ক এই সংশোধনের ভোটে বাতিল হয়ে যায়। সংসদীয় দলের আপত্তির কারণে অনেক বাঙালি মুসলমানের সদস্যরা ধীরেন্দ্রনাথ দত্ত উত্থাপিত সংশোধনকে সমর্থন করতে পারেনি। তাহলে দেখো এই ভাষা আন্দোলনের পূর্ব বাংলা গণপরিষদ ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে এখন আমরা দেখলাম। দেখো 48-এর রাজপথ, গণমানস ও ছাত্র সমাজের ভূমিকা। এখানে যে 48-এ যারা রাজপথ, গণমানস এবং ছাত্র সমাজে কি ভূমিকা ছিল। দেখো গণপরিষদের ঘটনার প্রথম প্রতিক্রিয়া শুরু হয় কোথায়? ঢাকাতে। প্রথম কিন্তু প্রতিক্রিয়া শুরু হয়েছিল ঢাকাতে। 1948 সালে 26 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ ও জগন্নাথ কলেজের উদ্যোগে এই শহরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ক্লাস বর্জন করেন এবং 29
ফেব্রুয়ারি তারিখে তার ধর্মঘট ঘোষিত হয় এবং ওই দিনে সমগ্র পূর্ব পাকিস্তানের প্রতিবাদ দিবস ও ধর্মঘট পালন করা হয়। তখন কি করা হয়েছে, ওই সময় সকল ছাত্ররা কি করেছে, ক্লাস ত্যাগ করেছে, ত্যাগ করে কি করেছে, ধর্মঘট পালন করেছে এই ভাষার জন্য। ঠিক আছে, তারপর দেখো এই সরকার পড়াশোনায় পুলিশের মিছিল, লাঠিচার্জ করে এবং অনেকে নেতা কর্মীরা গ্রেপ্তার করেন। তখন ওই সময় কি করেছে, পুলিশ চার্জ করে অনেক নেতা কর্মীদের কি করেছে, ওই সময় গ্রেপ্তার করেছে। তোমুদ্দিন মজলিস ওই সময় বিশেষ ভূমিকা পালন করলেন এবং 2 মার্চ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের ছাত্র বুদ্ধিজীবীর এক সমাবেশে অনুষ্ঠিত হয়। তখন এই সমাবেশে দ্বিতীয়বারের মধ্যে সর্বদলীয় যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন এবং শামসুল আলম আহ্বানে নির্বাচন হন। এই পরিষদের তখন কি করেছে, অন্যান্য যে সংগঠনের দুজন করে এই প্রতিনিধি রাখার ব্যবস্থা করা হয়। তখন সেখানে থেকে ছাত্ররা কি করেছে, বাংলা ভাষা দাবি দিবস হিসেবে 11ই মার্চ ধর্মঘট আহ্বান করেন এবং ধীরেন্দ্রনাথ দত্তকে তখন তার সাহসী ভূমিকা ধন্যবাদ জানিয়েছেন। সাহসী ভূমিকার জন্য তখন কি করেছে, ধীরেন্দ্রনাথকে ধন্যবাদ জানিয়েছেন। তখন দেখো 11ই মার্চ কর্মসূচি নির্ধারণের জন্য তখন কি করলো, 10ই মার্চ ফজলুল হক হলের এক সভায় তখন কি করেছে, ওখানে অনুষ্ঠিত হয়েছে এবং 11ই মার্চের ভোর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে তখন ছাত্রদের বের করে আনে। তখন প্রতিটা হল থেকে কি করেছে, ছাত্রদের বের করে এনেছে। তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তখন যে পূর্ণাঙ্গ ধর্মঘট পালন হয়। তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল সকল জায়গায় তখন কি হয়েছে, ধর্মঘট পালন হয়েছে। সকালে ছাত্রদেরকে একটি দল রমনা পোস্ট অফিসে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ছাত্রদের আর একটি দল রাজনৈতিক নেতাদের সাথে সচিবালয়ের সামনে নবাব আব্দুল গনি রোডে পিকে এর অংশ নিয়েছে এবং তার এই গণপরিষদের ভবন ভেঙে পড়া, জগন্নাথ হলের মিলনায়তন ও প্রধানমন্ত্রী বাসভবন, বর্ধমান হাউস, বর্তমানে বাংলা একাডেমি, হাইকোর্ট ও সচিবালয়ের সামনে দাঁড়িয়ে অফিসের বর্জনের জন্য সবাইকে চাপ দিতে থাকে। তখন তারা কি করেছে, এই সমস্ত জায়গায় যে তাদেরকে অফিস বর্জন করার জন্য চাপ দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন স্থানে তাদেরকে পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হতে হয়। তখন ওই সময় কি করা হয়েছে, ওখানে অনেক পুলিশের লাঠিচার্জ করেছে এবং পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হতে হয়েছে। তখন এই পর্যন্ত দেখা যায় যে বিক্ষোভকারী যে খাদ্যমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আফজল এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদকে পদত্যাগের পদে স্বাক্ষর করতে তখন বাধ্য হন। এই বিক্ষোভের দমনের জন্য তখন সরকার যে সেনাবাহিনী তলব করেন, তখন সরকার কি করেছে, সেনাবাহিনী তলব করেছেন। তখন এই পূর্ব পাকিস্তানের জেনারেল অফিসার কমান্ডিং ও ব্রিগেডিং আইয়ুব খানের পরে পাকিস্তানের যে রাষ্ট্রপতি মেজর পিরজাদার অধীনে এক দল তখন পদাতিক যে সৈন্য নিয়োগ করেন এবং সমন্বয় যে গণপরিষদ গিয়ে খাজা নাজিমুদ্দিনকে বাবুরচি খানার মধ্য দিয়ে বের করে আনেন। তখন এই বিকেলে তখন এর যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, তখন এই পুলিশের সবাই বন্ধ করে দেন এবং 69-এ তখন ওই জনগণকে গ্রেপ্তার করা হয়। তারপর দেখো এই গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিল কি, শেখ মুজিবুর রহমান, শামসুল হক, আলী আহাদ, শওকত আলী, কাজী গোলাম মাহমুদ, রওশন আলম, রফিকুল আলম ও আব্দুল লতিফ তালুকদার, শাহ মোহাম্মদ নাসির উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ এরা ছিল। তারপর দেখো এই সভায় সভাপতিত্ব করেন নঈমুদ্দিন আহমেদ। এখানে কে সভাপতিত্ব করেছেন, নঈমুদ্দিন আহমেদ এখানে তখন কি করলেন, সভাপতিত্ব করলেন। তারপর দেখো
দেখো তারপর 11 তারিখে এই ঘটনার পর 13 থেকে 15ই মার্চ ধর্মঘট পালন করা হয়। তখন 11 তারিখে তখন কি করলো এই ঘটনার পর, তখন 13 থেকে 15ই মার্চ পর্যন্ত কি করেছে, ধর্মঘট পালন করেছে। দেখো এই আন্দোলনের তীব্রতার মুখে তখন 15ই মার্চ খাজা নাজিমুদ্দিন এই সংগ্রাম পরিষদ নেতাদেরকে সাথে বৈঠকে তখন কি হলো, ওখানে মিলিত হয়। এই সংগ্রাম পরিষদের পক্ষে তখন আবুল কাসেম, কামরুদ্দিন আহমেদ, মোহাম্মদ তোহা, সৈয়দ নুরুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী, তখন এই প্রমুখে তখন কি করেছে, এরা অংশগ্রহণ করেছেন। তখন এই আলোচনা সাপেক্ষে দুই পক্ষের মধ্যে 8টি বিষয়ে সমঝোতা চুক্তি তখন কি করেছে, স্বাক্ষরে হয়। দেখো 8টা চুক্তি কি কি ছিল। 1 নম্বরে যে চুক্তিটা ছিল, দেখো বাংলা ভাষা প্রশ্ন গ্রেপ্তারকৃত সরকারকে অবলম্বে মুক্তি দান করতে হবে। আর 2 নম্বরে যেটা ছিল যে পুলিশের অত্যাচারের বিষয়ে তদন্ত করে একটি বিবৃতি প্রদান করা হবে। তাহলে দেখো পুলিশের যে অত্যাচার বিষয় কি কি করতে হবে, তদন্ত করতে হবে, তদন্ত করে তাদেরকে বিবৃতি প্রদান করতে হবে। আর 3 যেটা ছিল, বাংলাকে অন্যান্য রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদ একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে। আর 4 যেটা পয়েন্ট ছিল যে পূর্ব বাংলা সরকারি ভাষা হিসেবে ইংরেজির উপরে যাওয়ার পর বাংলাকে সরাসরি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে। সংবাদপত্রের উপর হতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। 29 ফেব্রুয়ারি হতে জারিকৃত 144 ধারা প্রত্যাহার করা হবে। আর রাষ্ট্রভাষা আন্দোলনের রাষ্ট্রের শত্রুদের দ্বারা অনুপ্রাণিত হয়নি মর্মে মুখ্যমন্ত্রীর বক্তব্য দান। তারপর দেখো এই 8টা বিষয়ের উপরে কি কি বলেছিল, যে এই 8টা বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে এই 8টা বিষয়ের উপরে। তারপর দেখো যে ছাত্রদের যে আন্দোলন মুখে তখন কি করেছে, এই সরকার নমনীয় আচরণে প্রধানের কারণ ছিল 19 মার্চ জিন্নাহ ঢাকা আগমন আগমন তখন তার এই আসার পূর্বে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত করার জন্য নাজিমুদ্দিন চুক্তির রাজি হয়েছিল। তখন দেখো কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে তখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। তখন এই চুক্তির আন্দোলনের সময় গ্রেপ্তারকৃত বন্দীদেরকে মুক্তি, পুলিশের অত্যাচারে নিরপেক্ষতা তদন্ত ও বাংলাকে শিক্ষার মাধ্যমে এই রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া এবং সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইত্যাদি বিষয়গুলো তখন অন্তর্ভুক্ত ছিল। 19 মার্চ 1948 এই ঢাকায় এসে পৌঁছে পাকিস্তানের স্থপতি গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ভারত বিভাগের পর এটাই ছিল তার প্রথম পূর্ব পাকিস্তানের সফর। 21 মার্চ রেসকোর্স ময়দান, তখন এই বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিনি ভাষণ দেন, যে তারা ভাষণে তিনি ভাষা আন্দোলনের পাকিস্তানের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে উল্লেখিত করেন। তিনি যদিও তিনি বলেন পূর্ববঙ্গের প্রাদেশিক ভাষা নির্ধারণ হবে প্রদেশের অধিবাসীদের ভাষা অনুযায়ী, কিন্তু তার কণ্ঠে ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন জনগণের মধ্যে যারা ষড়যন্ত্রকারী রয়েছে তারা পাকিস্তানের শত্রু এবং তাদেরকে কখনো ক্ষমা করা হবে না। তখন জিন্নাহর এই বিরোধের মন্তব্য তাৎক্ষণিকভাবে
বিক্ষোভে প্রদর্শন করে উপস্থিত ছাত্র ও জনতার একাংশ। তখন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ধরনের একের বেশি উক্তিতে আন্দোলনকারী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তখন দেখো 24শে মার্চ তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে গিয়ে তিনি এই ধরনের বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করেন যে এই আন্দোলনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বহিঃপ্রকাশ এবং অভিযোগ করে তিনি লোকের মাধ্যমে তাদেরকে কি করবে, ব্যক্ত স্বার্থ চরিতার্থ করতে চাইছেন। যদিও তিনি উর্দুর ব্যাপারে তার অবস্থার কথা পুনরুক্ত করে এই উপস্থিত ছাত্র সমন্বয় না না বলে চিৎকার করে ওঠেন। তখন ছাত্ররা কি করেছে, উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে এই কথা বলে শুনে ছাত্ররা কি করে চিৎকার করে উঠেছে। এবং একই দিনে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে একটি প্রতিনিধি দল জিন্নাহর সাথে সাক্ষাৎ করে তখন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন। তখন প্রতিনিধি দলে ছিলেন শামসুল হক, কামরুদ্দিন আহমেদ, আবুল কাসেম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ তোহা, আজিজ আহমেদ, আলী আহাদ ও নাইমুদ্দিন আহমেদ, শামসুল আলম এবং নুরুল ইসলাম। তখন দেখো জিন্নাহ খান তখন নাজিমুদ্দিনের সাথে স্বাক্ষরের চুক্তি এক পেশে এই চাপের মুখে সম্পাদিত বলে প্রত্যাখ্যান করেন। অনেকেই তর্ক বিতর্ক অনিশ্চয়তার মধ্য দিয়ে তখন সভা অনুষ্ঠিত হয়। ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জিন্নাহর নিকট স্মারকলিপি পেশ করেন। তখন এই 28শে মার্চ জিন্নাহ ঢাকা ত্যাগ করেন এবং সেই দিনে সন্ধ্যায় রেডিওতে দেওয়া ভাষণ তারা পূর্বকার অবস্থার কথা ব্যক্ত করেন। জিন্নাহ তখন ঢাকা ত্যাগ করে ছাত্রলীগ ও তমদ্দিন মজলিসের এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে তমদ্দিন মজলিস আহ্বায়ক ও শামসুল আলম তার দায়িত্ব মোহাম্মদ তোহার কাছে তখন কি করেছে, হস্তান্তর করেছে। তখন দেখো তখন এই পরবর্তীতে যে তমদ্দিন মজলিস এই আন্দোলনের ব্যর্থতা পর্যালোচিত হওয়ার জন্য এই কমিউনিস্টদের দায়ী করে একটি বিবৃতি প্রদান করেন এবং পরে তার আস্তে আস্তে আন্দোলনের পথ থেকে সরে আসে। এখন দেখো 1948 সালে তখন যে 18ই নভেম্বর এই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান পূর্ব পাকিস্তানে তখন সফরে আসেন। তখন 27শে নভেম্বর তখন কি ছিল, 27শে নভেম্বর ছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠে তিনি এক ছাত্র সমাবেশে তখন কি করেছে, ভাষণ দিয়েছে। এবং ভাষণে ওই সবাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন তরফ থেকে প্রদত্ত ও যে মানপত্র বাংলা ভাষা দাবি পুনরায় উত্থাপন করা হয়েছিল যে তিনি কোনরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন এবং 17ই নভেম্বর তারিখে আতাউর রহমান খানের সভাপতিত্ব অনুষ্ঠিত এই রাষ্ট্রভাষা কর্মপরিষদে এক সভা যে আজিজ আহমেদ, আবুল কাসেম, শেখ মুজিবুর রহমান, কামরুদ্দিন আহমেদ, আবুল মান্নান, আতাউর উদ্দিন আহমেদ প্রমুখ এটা স্মারকলিপি প্রণয়ন করে এবং সেটা প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে পাঠানো হয়। প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে কোনো সাড়া দেয়নি। তখন এর কিছুদিনের পরেই এই পূর্ব বাংলা সরকারের পক্ষ থেকে ভাষা সমস্যার ব্যাপারে একটি বিস্তারিত ব্যাখ্যা জানালেন মৌলানা আকরাম খানের নেতৃত্বে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয় এবং এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে থাকে। তখন এখানে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ জানায় এবং আবুল মতিনকে ও আহ্বায়ক করে এবং 1950 সালে 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তখন গঠন করেছে এবং 1950-এর 6 ডিসেম্বর তারিখের মধ্যে একটি কমিটি তাদেরকে যে প্রতিবেদন তৈরি করেন। তবে এটি 1958 সালে আগে প্রকাশ করা হয়নি। তখন এখানে যে ভাষা সমস্যার সমাধানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে একটি কার্যকর ব্যবস্থা প্রস্তাব করা হয়, যেখানে তারা বাংলাকে আরবি অক্ষরের মাধ্যমে লেখা সুপারিশ করেছিলেন। তাহলে দেখো আমরা এখানে যে 48 যে রাজপথ গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা এখানে কিন্তু সেই বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অনেক বিষয় কিন্তু আমরা এখানে কিন্তু পেয়েছি, এখান থেকে কিন্তু আমরা জেনেছি। তারপর আস্তে আস্তে আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করবো, কারণ যেহেতু আমরা একদিনই ক্লাসটা কিন্তু শেষ করতে পারছি না।
কারণ এরপরে আমাদের আরো অনেক কিছু জানার বিষয় আছে। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আবার ভাষা আন্দোলনের উপরেও আমরা আরো কিছু বিষয় আছে, যে ওই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে যেহেতু আমাদের ক্লাসের সময় আমরা শেষ প্রান্তে চলে এসেছি, তো আমি আর ক্লাস বেশি সময় নিয়ে আমি আরো সামনের দিকে এগোতে পারছি না, কারণ আমাদের হাতে এখন সময় খুবই কম। তো এই কয়েক মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ করতে হবে, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই বিষয়ের উপরে আরো কিছু ক্লাস আমি তোমাদের নেব, যে ভাষা আন্দোলনের উপরেও আমি আরো কয়েকটা ক্লাস আমি তোমাদের নিব, এবং এই ক্লাসগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবে। হ্যাঁ, ভাষা আন্দোলনের উপরেও তোমাদের আর কয়েকটা ক্লাস আমি তোমাদের নিব। এই ক্লাসগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। তো আজকে আমি তোমাদের আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, এবং ক্লাসের বেশি দূরত্ব আর এগোতে চাচ্ছি না। যে পর্যন্ত যে ক্লাসগুলো আমি তোমাদের নিলাম, এই ক্লাসগুলো তোমরা একটু সুন্দর করে খেয়াল করে তোমরা করে ফেলবে। যে তোমরা যদি আর একটু এগিয়ে যাও ওইভাবে, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যেভাবে তোমাদের আমি পড়িয়ে যাচ্ছি, এই পড়াগুলো তোমরা ঠিক এভাবেই তোমরা পড়ে ফেলো। আস্তে আস্তে তোমরা একটু একটু করে এগিয়ে যাও, যে একবারে তোমাদের পড়তে হবে তা না, তোমরা আস্তে আস্তে করে এভাবে এগিয়ে যেতে হবে, এবং এভাবেই তোমাদের কিন্তু কোর্সটা শেষ করতে হবে। হ্যাঁ, যাই হোক, আজকে আমরা অনেক বিষয় আমরা জেনে গিয়েছি, তাই না? এখন দেখো, পরবর্তীতেও আমরা পরবর্তী ক্লাসেও আমরা কিন্তু এভাবে এগিয়ে যেতে হবে। এভাবে অনেক বিষয়, অনেক কিছুই আমাদের জানতে হবে। আহ, তো আর তোমাদের আমি একটা কথা বলছি, যে তোমরা আহ একে একে কিন্তু তোমাদের সবাইকে জয়েন করতে হবে, এবং সবাইকে কিন্তু ক্লাসগুলো দেখতে হবে। সবাইকে কিন্তু ক্লাসগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের এখন কলেজে কোনো ক্লাস হচ্ছে না, এবং কলেজে আমরা যেতে পারছি না, আমাদের কিন্তু অনলাইনে ক্লাস এবং কোর্স গুলো অনলাইনে কিন্তু শেষ করতে হবে। তাহলে তোমরা যদি বসে থাকো, বসে থাকলে কিন্তু হবে না। যে তোমরা যদি এটা মনে করো যখন ক্লাস কলেজ খুলবে তখন যে আমরা পড়বো, তাহলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু এখানেই কিন্তু শেষ করতে হবে। কারণ যেহেতু আমাদের এখন অনলাইনে ক্লাস করে আমাদের কি করতে হচ্ছে, শেষ করতে হচ্ছে। তো এইদিকে আমাদের কিন্তু একটু মনোযোগ দিতে হবে, এবং ক্লাসগুলো দিয়ে কিন্তু মনোযোগ দিতে হবে, দিয়ে আমাদের এভাবে এগিয়ে যেতে হবে। তো আজকে আমি আর আর এগোতে চাচ্ছি না ক্লাস, যেহেতু আমাদের টাইমও সময় শেষ হয়ে গেছে। হয়তো আর 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসগুলো শেষ করে দিতে হবে। তো আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের আবারও আসবো এই ভাষা আন্দোলন উপরে নিয়ে। আমি তোমাদের ক্লাস আরেকটা ক্লাস নেব, ওখানেও আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে যারা তোমরা ক্লাসে ছিলে এবং ক্লাসগুলো দেখছো, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে সবাই জয়েন করার চেষ্টা করো, এবং ক্লাসগুলো সবাই ফেসবুক গ্রুপে এবং আমার মেসেঞ্জার গ্রুপে তোমাদের ক্লাসগুলো আমি দিয়ে দিচ্ছি, সেখানেও তোমরা দেখে নেবে। তো আজকে আমি এই পর্যন্ত ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।